আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই। তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখের পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল, লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশেপাশে সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বোঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আঁতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ ডাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা। কি হয়েছে বন্যার? বন্যা। মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? মেঘ জায়গার নাম বলতে তানভীর ঝটপট বলল, আমি এখনই আসছি। ভাইয়া শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই এই এভরিওয়ান, তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালোই লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চাঁদে পাঠায় দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো, প্রথমত, কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত, আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। আর উনি এই কয়েকদিনে আমার আইডিতে একবারের জন্যও ঢোকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছুই বুঝতে না পারেন। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চওড়া ছেলেটা দুহাত পেছনে, হাতে বেশ কিছু ফুল। দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজেগুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়লো। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। যেদিন মেঘ নিজেই বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশ মাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ। মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া,
বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যাসহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না। তানভীরের হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা যা কিন্তু এখন বলছিস না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবার বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দু মাত্র আগ্রহ বন্যার নেই। আয়েশাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে। রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না, বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাজবাড়ি কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবি? মিষ্টি ওর ফুপ্পির বাসায় যাবে। ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও। আর হ্যাঁ, বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষায় বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না, কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কিরে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? বন্যা বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাস, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টমি করছে, অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে। দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। আগ পাঁচ না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল। কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল করে না, তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে। আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বললেন, সাইলেন্স ইওর ফোন। আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের দিকে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তেই থমকালো। অসময় মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিতি সবার দিকে এক পলক তাকিয়ে বলল, I'm sorry, I can't cut this call. Excuse me. আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল। আবির ভাই? আবির বরাবরের মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে আস্তে বলল, আমি কবে আসবো এটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। আপনিই বলুন, আর কতদিন বাকি? মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। ভেরি গুড। এখন বলুন আপনার কি হয়েছে? কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাহিরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভ্রু কুচকে প্রশ্ন করলো, এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। মেঘ আবারও ডাকলো, আবির ভাই? আবির পূর্বের ন্যায় জবাব দিল। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ এ লট। সহসা আবিরের ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখলো। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা, তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবিরের মোলায়েম কণ্ঠের ছোট্ট জবাব। মেঘ এবারও ঠোঁট উল্টল। সবসময় মিস ইউ বলে কল কেটে দিলেও আজ সে কল কাটছে না, বরং আবিরকে প্রশ্ন করছে, অথচ আবির আচ্ছা বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। বুক ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত?
প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো। সরি সরি সরি, আমি বুঝতে পারিনি, আপনি কল কেটে দিলেই পারতেন। এখন রাখি। আবির শান্ত কণ্ঠে বলল। দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? আচ্ছা। মেঘ কল কেটে মোবাইল নিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা ঘটতোই না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল। সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সবার মধ্য থেকে মোটামুটি বয়স্ক একজন ব্যক্তি জিজ্ঞেস করলো। ইজ শি ইয়োর লাভার? আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল। শি ইজ মাই এভরিথিং, আই এম নাথিং উইদাউট হার। মধ্যবয়স্ক লোক এবার একগাল হেসে বলল। শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ। বেস্ট অফ লাক। আবির অনিষ্ণ কণ্ঠে জানালো। No, sir. I am more lucky to have someone like her in my life. Pray for us and again sorry. তানভীর বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল। আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল। আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল। বড়ইয়ের বিচি খেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল। তাহলে কি চালাক কতটা? বন্যা তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল। কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল। সব সময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিলে পারো না? বন্যা আর কিচ্ছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল। তুমি কি আমার উপর বিরক্ত? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল। আমি বাসায় যাব। বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বুঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো। যদিও বন্যার ইচ্ছে ছিল না, তানভীর জোর করেই এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল। সেদিনের মেয়েটার কথা মনে আছে? কোন মেয়ে? আয়শা। নামটা কর্ণকুহুরে প্রবেশ মাত্রই বন্যা ভীষণ খেয়ে উঠল। টক আর কাঁচা মরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে, 2 চোখ বেয়ে পানি পড়ছে। তানভীর তড়িঘড়ি করে 1 গ্লাস পানি নিয়ে আসলো। শ্বাস আটকে যাওয়ার পানিটা পর্যন্ত খেতে পারছে না। তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফু দিচ্ছে। বন্যা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো। তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো। বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল। আমি ঠিক আছি, আপনি বসুন। তানভীর সরি বলে দূরে সরে বসেছে। বন্যা বলল। তখন কি যেন বলছিলেন বলুন। তানভীর মনে মনে বিড়বিড় করলো। যে শাকচুন্নির নাম নেওয়াতে তোমার এই অবস্থা হয়েছে, এই শাকচুন্নির নাম আর জীবনেও মুখে নেব না। বন্যা আবারও বলল। কি হলো বলুন। কিছু না, চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি। আবির প্রেজেন্টেশন শেষ করেই মেঘকে কল দিয়েছে। ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে। কথা শেষ করে ফেসবুকে ঢোকা মাত্র মেঘের পোস্ট সামনে আসছে। পোস্ট দেখে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্র কণ্ঠে বলল। রূপকথার রাজকুমার না হলেও মাহদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ। নিত্যদিনের মতো রাত 10:30 নাগাদ আবিরের কল আসছে। মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে। আবির কল দিয়েই ধীর কণ্ঠে শুধালো। কি অবস্থা? কিসের কি অবস্থা? শপিং কত দূর? কিসের শপিং? বিয়ের। কার বিয়ে? তোর। আমার বিয়ে কবে? সেসব তোর জেনে কাজ কি? তুই না বলেছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শখ তোর? টাকা পাঠিয়েছি, কি কি লাগে সব কিনে নিস। মেঘ আহাম্মকের মতো তাকিয়ে বলল।
আমি আপনাকে এটা বলিনি। সেসব বাদ দে, এখন বল তোর কি লাগবে। মেঘ মনে মনে বিড়বিড় করলো। আপনাকে লাগবে, এখন দিয়ে দেন আমায়। কি হলো বল। আমার কিছু লাগবে না। আবির গম্ভীর কণ্ঠে বলল। আগামীকাল শপিংয়ে যাব, সারা রাত লিস্ট করে পাঠাবেন, মনে থাকবে? হুম। তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে, সেই সঙ্গে আপাতত আবিরের অফিসে টুকটাক দেখাশোনা করতে হচ্ছে। এছাড়াও আরও কিছু কাজ আছে। এর মধ্যে আয়েশার সঙ্গে আর দেখা হয়নি। তানভীর ভুলেও সেই মেয়ের কথা মনে করে না। বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে। মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো, কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানো তা কষ্ট হয়ে যায়, তাই বন্যা পড়াচ্ছে। বিকেল দিয়ে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেন রোড পর্যন্ত যাচ্ছিল। অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকলো। বন্যা। মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকালো। 3 পিস পরা এক মেয়ে, মাথায় ওড়না দেয়া, এগিয়ে আসলো বন্যার কাছে। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো। কে আপনি? আমাকে কিভাবে চিনেন? আমি আয়েশা। সেদিন দেখা হলো, মনে নেই? তানবীরের সাথে তুমি ছিলে। বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল। কিছু বলবেন? হ্যাঁ, তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না? জি, কেন? আসলে তোমাকে সেদিন তানবীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড। অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড। অনেক আগেই তোমাকে দেখেছিলাম, তখন তোমরা অনেক ছোট ছিলে। বন্যা নিজের ভেতর ক্রোধ চেপে রেখে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো। আমাকে কি কোনো দরকারে ডেকেছেন? আমার কিছু কাজ আছে, যেতে হবে। তানবীরের বিষয়ে জিজ্ঞেস করতেই ডেকেছিলাম। তুমি জানো কি জানো না, তানবীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক সমস্যার কারণে অনেক দিন যোগাযোগ ছিল না। মূলত তানবীরের জন্যই আমার ঢাকায় আসা। মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা। আচ্ছা, তানবীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি? আমি কিভাবে জানবো? তোমার সাথে কিছু নেই তো? বন্যা কপাল কুঁচকে প্রশ্ন করলো। থাকলে কি করবেন? আয়েশা ফিক করে হেসে বলল। মজা করতেছো? তোমাকে তানবীর ছোট বোনের চোখে দেখে, তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না। বন্যা ফোঁস করে বলল। তাহলে তো আপনিই ভালো জানেন, আসছি। বন্যা চলে যাচ্ছে। মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো। তোমার কাছে তানবীরের নাম্বার আছে? বন্যা কোনো উত্তর দিল না। মেয়েটা আবারও বলল। তানবীরের সাথে দেখা হলে আমার কথা বইলো। ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে। মোজাম্মেল খানও ঢাকায় নেই। আলী আহমদ খান একাই সব সামলে হিমশিম খাচ্ছে। তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে, তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে। আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে। আলী আহমদ খান ফোনের কাছে নেই, তাই রিসিভ করতে পারেনি। অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন। আবির সালাম দিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করলো। আব্বু সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবেচিন্তে নিয়েছেন? হ্যাঁ, কেন? কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত। তোমার চাচ্চু তোমার কাছে বিষে দিয়েছে? না আব্বু, চাচ্চু শুধু জানিয়েছেন। এটা একান্তই আমার মতামত। তারপরে যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন, তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন। আমি কিছুদিনের মধ্যেই চলে আসব। চাচ্চু কাকামুড়ি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্তটা নিলে ভালো হতো না? কি বলতে চাচ্ছ? আমার নেওয়ার সিদ্ধান্ত ভুল? তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক? আব্বু প্লিজ, আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন। যেখানে 25-30 বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, ভুল করে কখনো গ্রামে যান না, সেখানে এই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? 15 দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই অফিসে আসবে। এরপরও যদি নিতে চান আরও অনেক মানুষ আছে, প্লিজ একবার অন্তত ভাবুন। আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন। দেখো, মানুষ সারা জীবন খারাপ থাকে না। তার পরিবারের আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা। এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসছে। এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি, তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল? হ্যাঁ,
দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শোধরাতে চায়। দেখা যাক সে কি করে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আমার মন কোনোভাবেই সায় দিচ্ছে না। আপনার ভালো মানুষই সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তুমি নিশ্চিন্ত করো না, সাবধানে থেকো, আর যত তাড়াতাড়ি পারো চলে এসো, যদি তোমার ইচ্ছে হয়। আবির মলিন হেসে বলল, সরি আব্বু। সরি বলছো কেন? বলতে ইচ্ছে করলো তাই বললাম। আবারও 1 সপ্তাহ কেটে গেছে। আবিরের বাড়ি ফেরার কেবল 1 সপ্তাহ বাকি। খান বাড়ির আমেজ বদলে গেছে। মালিহা খান, হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত। আকরিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে। মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে। আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না, তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে। একটা ক্লাস শেষ করে আরেকটা ক্লাস শুরু হয়েছে, কেবল 15 মিনিট হবে। এর মধ্যে মেঘের মাথা ঘুরছে, চোখে অন্ধকার দেখছে। একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে, তারপরও ঠিক হচ্ছে না। মেঘের অবস্থা দেখে বন্যাও ভয় পাচ্ছে। তানবীরকে ফোন দিতে চাচ্ছে, কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে। প্রায় 10-15 মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে। মেঘের অসুস্থতার কথা শোনা মাত্র তানভীর আটকে ওঠে। তার অক্লিষ্ট মন দৈমন্য সে ছেয়ে গেছে, দ্রুত রওনা দিল। ততক্ষণে বন্যারা মেঘকে নিয়ে হাসপাতালে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। ডাক্তার মেঘকে চেক করেছে। বন্যা মেঘের পাশে বসে আছে। তার মধ্যে তানভীর ছুটে এসে রুমে ঢুকে ডাক্তারকে দেখেই থমকালো। দরজার সামনে মিনহাসরা থাকায় রুমটা চিনতে অসুবিধা হয়নি। ডাক্তার বেরিয়ে যেতেই তানভীর মেঘের কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে আর্তনাদ করে বোনকে ডাকতে শুরু করলো। বন্যা চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। আকস্মাৎ তানভীরের ফোনে কল আসছে। তানভীর পকেট থেকে ফোন বের করে আতকে উঠে বলল, সর্বনাশ। বন্যা চোখ সরু করে তানভীরের দিকে তাকালো। তানভীর নিজের চোখ মুখ মুছে গলা খাকারি দিয়ে কল রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আমার বউ কোথায়? কতগুলো কল দিচ্ছি, কল রিসিভ করছে না কেন? তানভীর কি বলবে বুঝতে পারছে না। চোখের সামনে বোনের নিথর দেহ পড়ে আছে। এই অবস্থায় ফোনের অপর পাশের মানুষটাকে মিথ্যা বলার সাধ্য তার নেই। আগের বার অসুস্থতার কথা লুকাতে গিয়ে বড়সড় ধাক্কা খেতে হয়েছে। এবার সে সত্যি নিরুপায়। তানভীর অত্যন্ত নমনীয় কণ্ঠে আস্তে করে জবাব দিল, বনু আমার সামনেই আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ফোনটা ওকে দাও। পরপর ঢোক গিলে তানভীর শীতল কণ্ঠে বলল, বনু কথা বলার অবস্থাতে নেই। আবির আর্তনাদ করে উঠল, কেন, কি হয়েছে ওর? সেন্স হারিয়ে ফেলেছিল, এখনো। এতটুকু বলার আগেই আবিরের হুঙ্কার শুরু হলো। মুহূর্তেই মাত্রা অতিরিক্ত রেগে গেছে। আবিরের মেজাজ তুঙ্গে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তানভীর কপালের কয়েক স্তর ভাঁজ ফেলে, শক্ত করে চোখ বন্ধ করে নাকে মুখে হাত চেপে আবিরের ঝাড়ি খাচ্ছে। বন্যা নির্বাক চোখে তানভীরের অভিমুখে তাকিয়ে আছে। ফোনের অপর পাশের মানুষটা আবির ভাইয়া, এটা বুঝতে বন্যার খুব বেশি সময় লাগলো না। মেঘের অসুস্থতার কথা শুনে টানা 17 দিন মেঘের সাথে কোনো কথা বলেনি। অনেক চেষ্টার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন আবারও অসুস্থতার কথা শুনলে আবির ঠিক কি করবে এটা ভেবেই বন্যা ভয় পাচ্ছে। আবির যদি আবারও কথা বলা বন্ধ করে দেয় তখন মেঘেরই বা কি হবে। তানভীর আর একটা শব্দও বলেনি। আবির নিজের মতো বেশ কিছুক্ষণ চেঁচিয়ে কল কেটে দিয়েছে। এই অবস্থায় আবিরের করণীয় কিছুই নেই। তানভীর মুখ মুছে স্বাভাবিক কণ্ঠে শুধালো, বনুর কি হয়েছিল? বন্যা শান্ত স্বরে বলল। কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল, তবে তানভীরকে দেখেই আতঙ্কিত হলো। তানভীর আবিরকে বললে আবির আর কথাই বলবে না, এই ভয়ে মেঘও সিটিয়ে গেছে। তানভীর কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখন শরীর কেমন, ঠিক আছিস? মেঘ আস্তে করে বলল, হ্যাঁ। কিছুক্ষণের মধ্যে মিনহাজ রিপোর্ট নিয়ে আসছে। তানভীর রিপোর্টটা হাতে নিয়ে ভালোভাবে পড়তে লাগলো। প্রেশার স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। সিস্টোলিকের রক্তচাপ 120 মিলিমিটার মার্কারি থাকার জায়গায় 100-তে নেমে গেছে। অন্যদিকে ডায়াস্টোলিক রক্তচাপ 80 মিলিমিটার মার্কারির পরিবর্তে 60-এ চলে আসছে।
শরীরে হিমোগ্লোবিন স্বাভাবিকের তুলনায় কিছুটা কমে গেছে। খাওয়া দাওয়ায় অনিয়ম, শরীরের প্রতি অযত্ন, তার সাথে অতিরিক্ত মানসিক চাপ তো লেগেই আছে। সবকিছু চাপেই সেন্স হারিয়ে ফেলেছিল। তানভীর মেঘকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, তোকে আমার আর কিছুই বলার নেই। মেঘ ঠোঁট উল্টে কাতো কাতো মুখ করে তাকিয়ে আছে। মেঘ শান্ত কণ্ঠে বলল, না। বাসায় কাউকে কিছু বলো না প্লিজ। তানভীর রাগী স্বরে বলল, আমার তো ইচ্ছে করছে। এইটুকু বলেই থেমে গেল। সামান্য কথাতেই মেঘের দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তানভীর মেঘের চোখ মুখে তপ্ত স্বরে বলল, ঠিক আছে, বাসায় বলবো না, কিন্তু তোকেও ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে। করবি তো? করব। মেঘের শরীর কিছুটা স্বাভাবিক হওয়ার পর মেঘকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। তানভীর আর বন্যা দুজন মেঘের দুপাশে হাঁটছে। মিনহাজ, তামিম আর সাদিয়া তাদের পেছনে। ক্লিনিকের সামনে এসে তানভীর মিনহাজ আর তামিমকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, বাইকটা বাসায় দিয়ে আসতে পারবে? জি ভাইয়া। তানভীর পকেট থেকে চাবি বের করে মিনহাজকে দিয়ে দিল। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনারা কিভাবে যাবেন? আমরা রিকশায় চলে যাব, সমস্যা নেই। আচমকা আয়েশার সঙ্গে দেখা। আয়েশা এদিকেই যাচ্ছিল। তানভীরের কণ্ঠ শুনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, মিনহাজরা বাইকের কাছে যেতে গিয়েও থমকালো। মেঘ কপাল গুটিয়ে মেয়েটাকে দেখছে। প্রথম দিন কেবল চোখ আর হাত পা দেখা গেলেও আজ তার মুখও খোলা। অনেক বছর পর দেখায় আয়েশাকে চিনতে মেঘের বেশ কিছুটা সময় লাগলো। বন্যা নিষ্পলক চোখে তাকিয়ে আছে, মুখে গাম্ভীর্যের ভাব। আয়েশা নিজের মতো কত কি বলছে, মেঘের খোঁজ নিচ্ছে। এদিকে মেঘ তেলে বেগুনে জ্বলছে, গায়ের জোরের অভাবে কিছু করতেও পারছে না। আয়েশা ধীর কণ্ঠে বলল, কি হয়েছে তানভীর? তানভীর গম্ভীর কণ্ঠে বলল, বনু অসুস্থ। এ কথা শুনে মেয়েটা একদম উতলা হয়ে গেছে। মেঘের কাছে এগিয়ে আসতে আসতে বলল, কার কি হয়েছে? হাই হাই, আমার ননদের আবার কি হয়েছে? মেঘ রাগে ফোঁস করে উঠল। আমাকে একদম ননদ বলবেন না, এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। মেয়েটা আর একটু এগুতেই তানভীর হুঙ্কার দিল, আমার বোনকে ছোঁয়ার চেষ্টাও করবে না। বন্যা মুখ গোমরা করে নীরের দৃষ্টিতে দুই ভাই বোনের কর্মকাণ্ড দেখছে। আয়েশা এবার মোলায়েম কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে ধরলে কি হবে জান? শব্দটা বলতে দেরি হয়েছে। আয়েশার গালে তানভীরের শক্তপোক্ত হাতে থাপ্পড় পড়তে দেরি হয়নি। থাপ্পড়ের শব্দে উপস্থিতি সবাই খানিকটা কেঁপে উঠেছে। তানভীর রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, আজকের পর আর কোনোদিন আমার সামনে নাটক করতে আসবা না। শুধুমাত্র মেয়ে বলে আর আমি মেয়েদের সম্মান করি বলে আজ পর্যন্ত তোমার কোনো ক্ষতি করিনি। নয়তো বহু আগেই তানভীরের ভয়ঙ্কর রূপ দেখিয়ে দিতাম। আমায় খারাপ হতে বাধ্য করো না। আয়েশার গালে রক্তের ছোপ ছোপ দাগ হয়ে গেছে। গালে হাত ঘষতে ঘষতে মাথা নিচু করে চলে যাচ্ছে। তামিম মিনহাজের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, মেয়েটার আজ খবর আছে। তানভীর ভাইয়ার হাতে থাপ্পড় যে একবার খেয়েছে একমাত্র সেই বুঝে। তুই কি বলিস? মিনহাজ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, অতীত খুব ভয়ানক জিনিস, মনে করাতে যাস না। তার থেকে বরং চল। তানভীর রিকশার জন্য কিছুটা সামনে চলে গেছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, খুব তো গাল ফুলাইয়া রাখছিলি, এখন দেখছিস আমার ভাইকে? ভাইয়ার জীবনে জলজ্যান্ত একটা ডানাকাটা পরি থাকতে ভাইয়া ডানাকাটা পেতনির প্রেমে পড়বে? জীবনেও না। বন্যা মুচকি হেসে বলল, এত কথা না বলে নিজের যত্ন নিয়েন। আবির ভাইয়া কিন্তু ওনাকে খুব ছাড়ছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আমার অসুস্থতার কথা আবির ভাই শুনে ফেলছেন। আমি আরও না করছি যেন বাসার কাউকে না বলে। আবির ভাইয়া যখন কল দিয়েছিল তখন তোর সেন্স ছিল না। আমি শেষ। আর এক সপ্তাহ পরে সেন্স হারালে কি এমন ক্ষতি হতো? উফ, ভালো লাগে না। এর মধ্যে তানভীর রিকশা নিয়ে হাজির। বন্যার থেকে বিদায় নিয়ে তানভীরের সাথে বাসার দিকে চলে গেছে। মালিহা খানরা তখনও ড্রয়িং রুমে বসে পিঠা বানাতে ব্যস্ত। মেঘকে দেখে হাসি মুখে বললেন। মেঘ কিছু বলার আগেই তানভীর পেছন থেকে বলল, বনুকে পিঠা বানাতে বলো না বড় আম্মু, ওর এখন ঘুমানো প্রয়োজন। আকলিমা খান প্রশ্ন করলেন। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, তেমন কিছু না, ফল আর কিছু খাবার। এগুলো শুধু বনুর, এখানে কেউ যেন হাত না দেয়। আর হ্যাঁ, এগুলো যেন 2 দিনের মধ্যে শেষ হয়।
শেষ কথাটা মেঘের দিকে তাকিয়েই বলেছে। মেঘ চোখ সরিয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়েই শুয়ে পড়েছে। শরীর এখনো বেশ দুর্বল, সারাক্ষণ মাথা ঘোরাচ্ছে। ফোন হাতে নিয়ে আবিরকে কল দিতে গিয়েও থেমে গেছে। 2-3 ঘন্টা ঘুমিয়ে প্রায় 4টার দিকে সজাগ হয়েছে। ঘুম ভাঙতেই সবার আগে ফোন চেক করলো, কিন্তু আবিরের মেসেজ কল কিছুই আসেনি। মেঘ বুক ফুলিয়ে শ্বাস টেনে ভয়ে ভয়ে কল দিল। 10 থেকে 12 সেকেন্ড রিং হওয়ার পর আবির কল রিসিভ করলো। মেঘ অত্যন্ত মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? কিছু না। খেয়েছেন? না, কেন? খেতে ইচ্ছে হয়নি। আপনি কি রাগ করেছেন? জানি না। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে সেন্স হারাইনি। জানি। তাহলে এমন করছেন কেন? এমনি। মেঘ এবার শীতল কণ্ঠে শুধালো, আবির ভাই, আপনি কবে আসবেন? জানি না। মেঘ ঠান্ডা কণ্ঠেই বলল, ঠিক আছে, রাখি। আবিরের নিরুদ্বেগ জবাব। ইচ্ছে? বন্যা বিকেলে টিউশন শেষ করে তানভীরকে কল দিল। অনেক দিন যাবৎ তানভীরের সাথে ঠিক মতো কথা হয় না বন্যার। দেখা হলেও রেগে থাকে সব সময়। আজ আয়েশার প্রতি তানভীরের এমন আচরণ দেখে বন্যার মনে কিছুটা আশার আলো ফুটেছে। বন্যা এতদিন পর নিজ থেকে কল দিয়েছে, এই খুশিতে তানভীর শোয়া থেকে লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ কল রিসিভ করলো। বন্যা স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, এই যে ভিলেন, আপনি কি ফ্রি আছেন? তানভীর নিঃশব্দে হেসে বলল, 500% ফ্রি আছি, বলো। বন্যা মুচকি হেসে বলল, আপনার বোনকে ফোনে পাচ্ছি না, তার খোঁজ নিতে কল দিয়েছি। তানভীরের হাসি মুখ পুনরায় গম্ভীর হয়ে গেছে। শ্বাস ছেড়ে বলল, এজন্যই কল দিয়েছো? বন্যা ঠোঁটে হাসি রেখে উল্টো প্রশ্ন করলো, কল দেওয়ার আর কোনো কারণ আছে নাকি? তানভীর গুরুতর কণ্ঠে জবাব দিল, না, আচ্ছা বাদ দাও। ওয়েট, বনুকে ডেকে দিচ্ছি। আপনি কি করছিলেন? তানভীর মৃদু হেসে ঠাট্টার স্বরে বলল, কল্পনা করছিলাম। কি? বলা যাবে না। নাও, বনুর সাথে কথা বলো। মেঘকে ফোন দিয়ে তানভীর চলে গেছে। 2-3 দিন যাবৎ আবিরের সঙ্গে মেঘের তেমন কথা হয় না। মেসেজ দিলে আবির হুঁ হ্যাঁ আচ্ছা জানি না বলেই রিপ্লাই করে। কল দিলে এমনভাবে কথা বলে যেন তার কথা আর বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই। মন খারাপ করে মেঘও তেমন কল দেয় না। সারাদিন খাওয়া আর ঘুম ছাড়া মেঘের আর কোনো কাজই নেই। মাঝে মাঝে বন্যার সাথে একটু একটু দুষ্টুমি করে। সন্ধ্যার দিকে তানভীর বাসা থেকে বের হলেই মেঘ রান্না করতে চলে যায়। টুকটাক রেসিপি ট্রাই করে আর মিম আদিকে নিয়ে খায়। আজ সকাল থেকে আবিরকে বেশ কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির নেটে নেই, ফোনও বন্ধ। এদিকে তানভীরও বাসে নেই। মেঘ একে একে সবার নাম্বার থেকেই চেষ্টা করেছে, কিন্তু আবিরের নাম্বার বারবার বন্ধ বলছে। ঘড়িতে তখন বিকাল 4:26। মেঘ গভীর ঘুমে নিমগ্ন, নিঃশ্বাস এলোমেলো। বুকের ওপর রাখা ফোনটাকে জড়িয়ে ধরে স্বপ্ন দেশে পাড়ি দিয়েছে। মলিন চেহারা, চোখের কার্নিশে স্পষ্ট পানির দাগ দেখা যাচ্ছে। আবির মায়াবী দৃষ্টিতে মেঘের ঘুমন্ত আদলে চেয়ে আছে। বুকের ভেতর অনবরত ধিরিম ধিরিম কম্পন হচ্ছে। প্রায় 5 মাস পর আবিরের বক্ষ পিঞ্জরে আবদ্ধ হৃদয়টা স্বস্তি পেয়েছে। এতদিন পর নিজের প্রেয়সীকে এত কাছে পেয়েছে। আবির এক দৃষ্টিতে মেঘকে পরখ করছে। আপাদমস্তক দেখে ঘুমন্ত মেঘের পাশে বসে অতি সম্পূর্ণে বুকের ওপর থেকে আলতোভাবে ফোনটা তুলে নিল। হোম স্ক্রিনে নিজের ছবিটা দেখে মলিন হেসে ফোনটা এক পাশে রেখে দিয়েছে। চোখের কার্নিশে জমে থাকা অশ্রু মোলায়েম হাতে মুছে পরপর মেঘের কপালে গলায় হাত রেখে জ্বর পরীক্ষা করছে। কিছুটা সময় নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। হৃদয়ের অন্তরস্থলে জাগ্রত প্রেমানুভূতিতে আর চাপিয়ে রাখতে পারছে না। আনমনে মেঘের অদৃশ্যে ঠোঁট ছোঁয়ালো। গাল ভর্তি আবিরের খোঁচা খোঁচা দাড়ির স্পর্শে মেঘের ঘুমন্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। সদ্য সাবান নিয়ে আসায় আবিরের গা থেকে এক অন্যরকম সুঘ্রাণ মেঘের নাসাতন্ত্রে প্রবেশ করেছে। মেঘ ঘুমের মধ্যেই নড়ে চড়ে উঠল। আবির সঙ্গে সঙ্গে সরে গেছে। বসা থেকে উঠে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুস্থির কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘের উত্তর না পেয়ে আবির ঠোঁট কামড়ে হেসে আবারও ডাকলো, স্প্যারো। ঘুমন্ত মেঘ আধো আধো কণ্ঠে বলল, হুম। আবিরের আঁখি যুগল প্রশস্ত হলো। ঠোঁটে হাসি রেখে এবার শক্ত কণ্ঠে বলল,
এই যে ম্যাডাম। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতে তার স্বপ্নের রাজকুমারকে চোখের সামনে আবিষ্কার করলো। আবিরকে দেখেই স্তব্ধ হয়ে গেছে, দু চোখ যেন তখনই কোটর ছেড়ে বেরিয়ে আসবে। মেঘ মুগ্ধ আঁখিতে প্রিয় মানুষটার মুখের পানে তাকিয়ে আছে। বরাবরের মতো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। সত্যি কি কল্পনা বোঝার আগে শোয়া থেকে এক লাফে উঠে বসলো। আকস্মাৎ এমন কাণ্ডে আবিরের নিঃশ্বাস আটকে গেছে। পরপর বুক টান করে সোজা হয়ে দাঁড়ালো। ঘুমের ঘরে মেঘ অবাক চোখে আবিরকে দেখছে। আচমকা বসা থেকে এক লাফে আবিরকে জড়িয়ে ধরলো। ঠিক জড়িয়ে ধরা বলে না এটাকে। মেঘের দু পা মাটি থেকে প্রায় 1 হাত উপরে। আকস্মিক ঘটনায় আবির এক পা পিছিয়ে সহসা সর্বশক্তি দিয়ে মেঘকে আঁকড়ে ধরলো। আবিরের এক হাত মেঘের পিঠে, আরেক হাত কোমরের উপরে শক্ত করে ধরে আছে। মেঘ অর্ধ ঘুমে থাকলেও আবির পুরোপুরি সজ্ঞানে আছে। আবিরের শিরা উপশিরায় তুফান চলছে। উষ্ণ শ্বাস মেঘের উন্মুক্ত ঘাড়ে পড়ছে। দুজনের হৃৎপিণ্ডের ধুকপুকানি তীব্র থেকে তীব্র হতে শুরু করেছে। গাত্র জুড়ে অদ্ভুত শিহরণ জাগছে। মেঘের দু চোখ ছলছল করছে। ঘন ঘন শ্বাস ছেড়ে আকস্মাৎ কাঁদতে শুরু করেছে। আবির তখনও শক্ত হস্তে মেঘকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘ কোন ঘোরে আটকে আছে সে নিজেও বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে নিজের মণিকোঠায় জমে থাকা অভিযোগগুলো ব্যস্ত কণ্ঠে জাহির করছে। মেঘ কাঁদতে কাঁদতে আর্তনাদ করে উঠল, আপনি এত নিষ্ঠুর কেন? মেঘ কি ভেবে হঠাৎ আবিরকে ছেড়ে দিয়েছে। আবিরও আস্তে আস্তে ছাড়লো। মেঘের দু পা আবিরের বৃহৎ পদযুগলের উপরে পড়লো। আবির মেঘকে জড়িয়ে ধরে রেখেই সম্পূর্ণ ঘুরিয়ে মেঘকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। তাৎক্ষণিক ঘটনায় মেঘের মস্তিষ্ক পর্যন্ত এলোমেলো হয়ে গেছে। আবির ডান হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে মেঘের চোখের পানি মুছে কন্ত খাদে নামিয়ে আস্তে করে বলল, সরি, আর কখনো নিষ্ঠুরের মতো আচরণ করব না। কাঙ্ক্ষিত ব্যক্তি কোমল কণ্ঠের জবাব শুনে মেঘ নিশ্চুপ হয়ে গেছে। মেঘের পা তখনও আবিরের পায়ের ওপর। আবির এগুতেই মেঘ পেছাতে শুরু করলো, কিন্তু কয়েক ইঞ্চির গ্যাপ মুহূর্তেই ফুরিয়ে গেল। আবির মাথা নিচু করে মেঘের কানের কাছে মুখ নামিয়ে এনে পাতলা অধর নেড়ে বিড়বিড় করে বলল, খুব তো মিস ইউ করছিলেন, তা ঠিক কতটুকু মিস করেছেন দেখি। মেঘের ঠোঁট কাঁপছে, ফিনফিন করে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ক্ষণিকের জন্য ভেতরটা অনুভূতি শূন্য হয়ে গেছে। আবিরের উষ্ণ শ্বাস প্রশ্বাস মেঘের ঘাড়ে পড়ছে। আবির মুখ তুলে মেঘের নিরুদ্বেগ চেহারার পানে তাকালো। আবিরের এক হাত তখনও মেঘের পিঠ আঁকড়ে ধরে আছে, অন্য হাত দিয়ে মেঘের এলোমেলো চুলগুলো ঠিক করে। মেঘের ডান হাতটা আবিরের বুকের বাঁ পাশে শক্ত করে চেপে ধরে বলল, তোর শূন্যতায় আমার অনুভূতির দেয়াল ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমার ভগ্ন হৃদয়ের কম্পন কি তুই টের পাচ্ছিস? বুঝতে পারছিস কতটা মিস করেছি তোকে? আবিরের হৃদস্পন্দন অস্বাভাবিক তীব্র। আবিরের বক্ষস্থলে হাত রাখায় মেঘের সর্বাঙ্গে কম্পন শুরু হয়ে গেছে। চিরচেনা মানুষটার গায়ের গন্ধ, স্পর্শ, মায়াবী কণ্ঠ, নেশাক্ত দৃষ্টি সবেতে মেঘ মাতাল প্রায়। কয়েক মুহূর্তের মধ্যে ক্ষতবিক্ষত হৃদয়ের হাহাকার অশ্রুরূপে গড়িয়ে পড়ল। মেঘের হাত আর পিঠ ছেড়ে আবির এবার শান্ত হস্তে মেঘের দু চোখ মুখে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজকের পর আমার কারণে তোর চোখে এক ফোঁটা পানিও পড়তে দিব না আমি, প্রমিস। কথাটা বলতে বলতে মেঘের কপালে দীর্ঘ এক চুমু দিল। অমনি মেঘ পাথর বনে গেছে। আবিরের পায়ের উপর থেকে মেঘের পা সরে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় মেঘের শ্বাস নালীতে তুফান শুরু হয়ে গেছে। দু চোখ পূর্বের তুলনায় দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে। প্রায় 2 বছরের জমে থাকা অনুভূতিগুলো এলো পাথারি ছুটছে। মেঘের এলোমেলো নিঃশ্বাস আবিরের বুকে লাগছে। প্রায় মিনিট খানেক পর আবির কিছুটা সরে দাঁড়ালো। মেঘ নিঃশব্দ হয়ে দাঁড়িয়ে আছে। আবির শেষবারের মতো মেঘের চোখ মুখ মুছতে মুছতে শক্ত কণ্ঠে বলল, আজ এই মুহূর্ত থেকে তোর চোখে সুখের অশ্রু ব্যতীত আমি আর কিছুই দেখতে চাই না। মেঘকে ছেড়ে যেতে যেতে নিয়ে আবার থমকালো, কোমল কণ্ঠে বলল, তোর গিফট টেবিলে রাখা আছে। আবির মেঘের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে গুনগুন করতে করতে বেরিয়ে গেছে। মেঘ নির্বাক চোখে আবিরের পানে তাকিয়ে আছে। মেঘ দেয়ালে গা এলিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো স্বপ্ন, কল্পনা নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত হতবাক থেকে আচমকা বিছানায় শুয়ে পড়ল। শরীরের দুর্বলতার কারণে কিছু সময়ের মধ্যে আবারও ঘুমিয়ে পড়েছে। ঘণ্টাখানেক পর
হইচইয়ের শব্দে মেঘের ঘুম ভাঙে। শোয়া থেকে উঠে আড়মোড়া ভাঙতে ভাঙতে চোখ পড়ে টেবিলের দিকে। টেবিলের ওপর একটা গিফট বক্স রাখা। মেঘ হকচকিয়ে উঠে বক্সটার কাছে এগিয়ে গেল। তৎক্ষণাৎ 1 ঘন্টা আগের ঘটনাগুলো মনে পড়তে লাগলো। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাই কি সত্যি চলে আসছেন? এক দৌড়ে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে মুখ ঠিক মতন না মুছেই ছুটলো। আশপাশ না তাকিয়ে অন্তহীন পায়ে ছুটে আচমকা সিঁড়িতে এসে থামলো। আবির নিচ থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবিরের এমন দৃষ্টি দেখে মেঘ হতভম্ব হয়ে গেছে। চোখ নামিয়ে ধীর গতিতে নামতে শুরু করলো। মিম আর আদি গিফট নিয়ে কাড়াকাড়ি করছে। মেঘ কাছাকাছি আসতেই আবির সস্নেহে জিজ্ঞেস করলো, কেমন আছিস? কিছুটা দূরেই হালিমা খান আর মালিয়া খান দাঁড়ানো। মেঘ চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। আবিরের দু চোখ শানিত প্রেমানুভূতি, যা লুকাতে অক্ষম সে। মেঘ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হালিমা খান বলে উঠলেন, সেই কখন আসছিস? এখনো কিছু খাসনি? আগে থেকে জানিয়েও আসিসনি? কি খাবি বল? আবির মেঘের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল, আলহামদুলিল্লাহ। শুনলাম তোমার মেয়ে পাকোড়া বানাতে এক্সপার্ট। জিজ্ঞেস করো আমাকে বানিয়ে খাওয়াবে কিনা। হালিমা খান হেসে বললেন, এই আবার কেমন কথা? তোকে খাওয়াবো না কেন? এই মেঘ আয়। মালিয়া খান তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন। আবির সরল কণ্ঠে বলল, তোমার যা ইচ্ছে তাই রান্না করো। মালিহা খান আবারও বললেন। আবির মলিন হেসে বলল, সমস্যা নেই, আমি সবকিছু পরিষ্কার করেছি। আবির সোফায় হেলান দিয়ে বসে আছে। মেঘকে পাকোড়া নিয়ে আসতে দেখে ইচ্ছাকৃত গান শুরু করলো। মেঘ মুখ ফুলিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আজ আসবেন, এটা আগে জানালেন না কেন? জানলে কি সারপ্রাইজ থাকতো? মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, সারপ্রাইজ দিতে কে বলেছিল আপনাকে? আবির কণ্ঠে শুধালো, 2 দিন পর পর অসুখ বাঁধাতে কে বলেছিল আপনাকে? এর মধ্যে আলী আহমদ খান বাসায় আসছেন। ওনাকে দেখেই মেঘ দ্রুত রান্নাঘরে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে আব্বুকে সালাম করলো। ঘন্টাখানেক পর তানভীর আসছে। আবিরকে দেখে জড়িয়ে ধরে বলল, ভাই আমি ক্লান্ত, পরিশ্রান্ত। আবির মুচকি হেসে জানালো, অফিসিয়ালি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আর একটু সহ্য করে নে। আজ অনেক দিন পর সবাই একসঙ্গে খেতে বসেছে। যদিও মোজাম্মেল খান বাসায় নেই, ইকবাল খান আজই বাসায় এসেছেন। আলী আহমদ খান ভারী কণ্ঠে প্রশ্ন করলেন, তোমার না আরো 3 দিন পর আসার কথা ছিল? জি আব্বু, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। সব কাজ শেষ নাকি আবারও যেতে হবে? শেষ। আবির প্রশ্ন করলো, সিফাতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছেন? আগামীকাল জয়েন করবে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনি কি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন? কাকামণি আবিরের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে বললেন। আলী আহমদ খান খাওয়া শেষ করে উঠে যেতে যেতে বললেন, মানুষকে ভালো হওয়ার সুযোগ করে দিতে হয়। আবির এবার ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, যদি তার কারণে কখনো কোম্পানির উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন কেউ আমাকে বাধা দিতে আসবেন না। আলী আহমদ খান চলে গেছেন। ইকবাল খান 2-1 কথা বলে নিজেও উঠে গেছেন। আবির আর তানভীর নিজেদের মধ্যে টুকটাক কথা বলছে। মেঘ খেতে খেতে বারবার আবিরকে দেখছে। আগের তুলনায় আবির একটু মোটু হয়েছে, দেখতেও কিছুটা ফর্সা লাগছে। মেঘ মিটিমিটি হাসছে আর খাচ্ছে। হঠাৎ আবিরের নজর পড়তে ভ্রু নাচালো। মেঘ থতমত খেয়ে চোখ নামিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করেই আবির ঘুমাতে চলে গেছে। আজ সিফাত নামক ছেলেটা জয়েন করবে। আবির, আলী আহমদ খান আর ইকবাল খান 3 জনই অফিসে আছে। সিফাত এসে আলী আহমদ খান আর ইকবাল খানের সাথে কথা বলে আবিরের মুখোমুখি হলো। আবির কপাল কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। সিফাত গুরুগম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, আপনি তাহলে সাজ্জাদুল খান আবির? জি, কোনো সমস্যা? সিফাত হেসে বলল, না, আঙ্কেলের মুখে আপনার কথা অনেক শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। আবির গম্ভীর কণ্ঠে বলল, অফিসে স্যার বলতে শিখুন। সরি স্যার। আবির ভ্রু কুঁচকে বলল, নিজের কাজে মনোযোগ দেন। আবির চলে গেছে। সিফাত নীরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। এদিকে মোজাম্মেল খান একের পর এক কল দিয়েই যাচ্ছেন। আবির নিজের কেবিনে গিয়ে কল রিসিভ করতেই মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন,
আটকাতে পেরেছো? না। আমি জানতাম তোমার আব্বুকে আমি খুব ভালোভাবেই চিনি। উনি যা বলবেন তাই করবেন, কিন্তু তাই বলে শত্রুর সাথে হাত মেলাবেন? আবির নিরুদ্বেগ কণ্ঠে জবাব দিল। কিচ্ছু করার নেই চাচু, এখন আমাদেরকেই সাবধানে থাকতে হবে। আবির বিকেলের দিকে নিজের অফিসে আসছে। রাকিব রাসেলের সাথে অনেকদিন পর দেখা। অফিসের কাজ শেষে সবাইকে ছুটি দিয়ে 3 বন্ধু গল্প করতে বসেছে। অনেক দিনের জমানো কথা, অফিসের বিভিন্ন কাজ, পার্সোনাল লাইফ, সব বিষয়ে গল্প চলছে। রাসেল হঠাৎ প্রশ্ন করলো, আবির বিয়ে কবে করছিস? আবির মলিন হেসে জবাব দিল, করব করব। সেটা কবে? আর তোর শ্বশুর আসবে কবে? আমার শ্বশুর আসলেই ধামাকা হবে। কেন? 6 মাস সময় যে ঘনিয়ে আসছে। রাকিব উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তুই কি ভেবেছিস? বাসায় আগে কথা বলবি নাকি মেঘকে আগে জানাবি? মেঘকে জানিয়ে তারপর বাসায় বলবো, তবে সেটা একই দিনে। আমি ওকে কোনো প্রতিশ্রুতি দিব না, ডিরেক্ট বিয়ের অফার দিব, আর ঘুম থেকে উঠলেই বাড়িতে বিয়ের আমেজ থাকবে। এর মধ্যে মেঘের কল আসছে। রাসেল উকি দিয়ে নামটা দেখে একগাল হেসে বলল, ওনার নাম নিতেই কল চলে আসছে, উনি অনেকদিন বাঁচবেন। আবির মুচকি হেসে উত্তর দিল, বাঁচতে তো হবেই, ওর কিছু হলে আমি যে বেঁচে থেকেও মরে যাব। আবির কল রিসিভ করে মৃদু স্বরে বলল, সারাদিনে এই মনে পড়লো? মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনিও তো কল দেননি। ফুপ্পিরা বাসায় এসে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার কি আসতে দেরি হবে? না, এখনই আসছি। আবির তাদের থেকে বিদায় নিয়ে যেই উঠতে যাবে, রাকিব আনমনে ডাকলো, আবির বল। তোর আপু যদি সত্যি সত্যি মেনে না নেয় তখন কি করবি? আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, মরে যাব। রাসেল বলল, ফাজলামি করিস না, সিরিয়াসলি বল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, তোদের কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? আব্বু চাচ্চু সহজে মেনে নিলে ভালো। যদি বলে মেঘকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে তাহলে আরও ভালো, কিন্তু যদি বলে মেঘকে রেখে একা বেরিয়ে যেতে, তারপর কি হবে আমি জানি না। তবে এটাই সত্যি যে মেঘকে না পেলে আমি মরে যাব। আবির বাসায় ফিরতেই আবিরের ফুপ্পি আবিরকে ডেকে নিয়ে গেছেন। মাহমুদা খান চিন্তিত স্বরে জানতে চাইলেন, 8-10 দিনের মধ্যেই বলল। তুমি কিসের জন্য এত ভয় পাচ্ছ? বাড়ি থেকে বের করে দিবে এই ভয়? আবির মলিন হেসে বলল, উনি যতবার সম্পর্ক ছিন্ন করবেন আমি ততবার নতুন করে সম্পর্ক মজবুত করব। প্রয়োজনে সুপার গ্লু দিয়ে সম্পর্ক জোড়া লাগাবো। যাই হয়ে যাক না কেন, গ্লু নষ্ট হবে না। আবির ফুপ্পির দিকে তাকিয়ে গুরুভার কণ্ঠে ডাকলো, ফুপ্পি, আমি যদি মারা যাই তুমি কি আমায় মিস করবে? মাহমুদা খান আবিরের কান চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বললেন। আবির আর্তনাদ করে উঠল, সরি ফুপ্পি, সরি, আর বলবো না। আবির বাসায় ফিরেছে 3 দিন হলো। মোজাম্মেল খান এখনো বাসায় ফেরেনি। আজ শুক্রবার হওয়ায় তানভীর আবির দুজনেই বাসায়। গত 5 মাসে মেঘের সাথে কথা বলতে বলতে বৃহস্পতিবার রাত জাগার অভ্যেসটা একদম কেটে গেছে। আবির সকালে নাস্তা করে সেই যে রুমে গেছে, আর বের হওয়ার নামই নেই। বাড়িতে আসার পর থেকে মেঘের সাথে কথাও কমে এসেছে। চোখের ইশারায় টুকটাক দুষ্টুমি করলেও মুখে কিছুই প্রকাশ করে না। 11টার দিকে মেঘ আবিরের রুমের সামনে আসছে। আবির 2 চোখ বন্ধে চুপচাপ শুয়ে আছে। মেঘ পা টিপে টিপে রুমে ঢুকে আবিরের বিছানার পাশে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে আবিরকে দেখছে। আকস্মাৎ আবির বলে উঠল, একটা অবোধ বালকের দিকে কুনজর দিতে আপনার লজ্জা লাগে না? মেঘ ভেঙচি কেটে জবাব দিল, কে অবোধ? আপনি? তা নয় তো কি, কেন আসছিলেন? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আসার পর থেকে দেখছি যতক্ষণ বাসায় থাকেন ততক্ষণ আপনি রুম থেকে বেরই হন না, কারো সাথে কথা পর্যন্ত বলেন না। কি হয়েছে আপনার? আবির শোয়া থেকে উঠে বসে মুচকি হেসে বলল, ভাবছি ঘরে বসে থেকে কয়েকদিনেই আপনার মতো একটু সুন্দর হয়ে যাব। মেঘ সশব্দে হেসে বলল, পারবেন না। কেন? এমনি। আবির বসা থেকে উঠে রুম থেকে বের হতে হতে বলল, ওয়েট, আজ রূপচর্চা করে হলেও সুন্দর হয়েই ছাড়ব। মেঘ হাসতে হাসতে বলল, আপনাকে সুন্দর হতে হবে না, আপনি এমনিই সুন্দর আছেন।
আবির ঠোঁট চেপে হেসে বেরিয়ে গেছে। তানভীরের রুম থেকে তানভীরকেও টেনে নিয়ে গেছে। ফ্রিজ থেকে দুটো শসা বের করে ঠান্ডা শসা কেটে চোখে দিয়ে বসেছে, সাথে একটা ন্যাচারাল প্যাক বানিয়েও মুখে লাগিয়েছে। সামনে প্লেটে আবির আরও কিছু শসা কেটে রেখেছে। তানভীর চোখে শসা রেখেই হাত বাড়িয়ে একটা একটা করে সব খেয়ে ফেলছে। ওদের কাণ্ড দেখে মেঘ আর মিম হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ভিডিও করে বন্যাকেও পাঠিয়েছে। এর মধ্যে আদি আসছে। ওদের চোখ মুখ দেখে আদিও উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া তোমরা কি দিয়েছ? আমিও দিব। মেঘ শান্ত কণ্ঠে বলল, আয় আমি তোকে দিয়ে দিচ্ছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আজ আমাদের যত্ন নেওয়ার কেউ নেই বলে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আপনারা চাইলে আমি আপনাদের ফেসিয়াল করে দিতে পারি। হঠাৎ আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির আর তানভীর উঠে যে যার মতো দৌড়। যেতে যেতে তানভীর বলল, থাক বাবা, আরেকদিন, আজকের মতো পালাই। তানভীর নিজের রুমে পড়তেছে। যদিও পড়াশোনার প্রতি তার প্রবল বিতৃষ্ণা, কিন্তু কিচ্ছু করার নেই। আবিরের সাপোর্ট, মেঘের জেদ, বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই। আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে, তাই আগে থেকে বইগুলো একটু দেখে নিচ্ছে। হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আসবো? আসো, তোমার আবার অনুমতি নিতে হয় নাকি? আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এই পড়াশোনা কতদিন চলবে? তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল, আমি সরকারি চাকরি করতে চাই। চাকরি করতে তোকে বারণ করছি না, কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে, ততটা পরিশ্রম করার ধৈর্য কি তোর আছে? আমি চেষ্টা করব। আবির চাপা স্বরে বলতে শুরু করলো, দেখ তানভীর, আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি। তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি। রাজনীতি করতে চেয়েছিস, আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম। ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবি না, আমি তাতেও সম্মতি দিয়েছি। এখন তুই পড়াশোনা করতে যাচ্ছিস, আমার এতেও কোনো আপত্তি নেই, কিন্তু কথা হলো তোর নিজের ওপর কনফিডেন্স আনতে হবে। যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজের সাহস দিতে হবে। পারি না, মনে থাকে না, পারবো না, এগুলো কমন কথা, কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে, আমাকে পারতেই হবে। যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি। ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবেই। তানভীর গুরুভার কণ্ঠে বলল, আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না। আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়বো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা কথা বলবো? বলো। বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি, নাকি এতেও দোটানা আছে? এখনো সময় আছে, তুই ভেবে দেখতে পারিস। পড়াশোনা, রাজনীতি, ক্যারিয়ার, জব, এগুলো তোর মন পছন্দে পরিবর্তন করতে পারলেও ভালোবাসা, ইমোশন কখনো পরিবর্তন করা যায় না। বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা। নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস, আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে নষ্ট হতে দিস না। তানভীর চিবুক নামিয়ে তপ্ত স্বরে বলল, আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি, তুমি বিশ্বাস করো। হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না, কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, অতীত এসে মানসিকভাবে বিরক্ত করবে না তো? আমার জীবনে অতীত বলতে কিছুই নেই। আমি বর্তমান নিয়ে ভালো আছি, আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই। গুড। শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস, তারপর কি দেখা হয়েছিল? তানভীর আতকে উঠে বলল, তুমি কিভাবে জানো? আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম। বলে দিয়েছে তোমায়? ও আচ্ছা, তাহলে তোর বোনও জানে? এখন থেকে আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস? তুমি ভুল বোঝো না প্লিজ। ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ করতা, তাই বলিনি। আর আমি নিজেও এই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি, কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে জান ডাকছিল, তাই রাগে থাপ্পড় মেরেছিলাম। আবির ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, জান, সম্পর্ক এত দূর চলে গেছিল? ছি না, এই মেয়ে জীবনেও জান ডাকেনি আমায়। তুই তো কারে করেই সবসময় সময় কাটাতো, আবার জান। বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে, হয়তো সন্দেহ করেছে, তাই এমনভাবে কথা বলছিল। আবির শান্ত স্বরে বলল, তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে? কি? কবে? আমি কিছু শুনিনি তো। বন্যাও কিছু বলেনি। তুমি কিভাবে জানো? বন্যা কেন তোকে বলবে? বন্যা কি তোর গার্লফ্রেন্ড? প্রপোজ করেছিস ওকে? সাহসই পায় না, যদি রিজেক্ট করে দেয়।
কিন্তু তোমাকে ওই কথা কে বলেছে? সানি বলছে। সানির বাসার কাছেই বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়েটা কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল, তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে, আর যতটা শুনেছে সবটাই আমায় বলেছে। এটা তুমি আমায় আগে বললে না কেন? ওই মাইরারে এখন মাটিতে কুপাতে ইচ্ছে করছে। একেই বন্যাকে মানাতে পারছি না, তার উপর আরেক যন্ত্রণা হাজির। আমি এখন কি করব? তোর এক্সের কথা জানিস? বনু বলেছে কিনা জানি না, কিন্তু আমি এখনো কিছু বলিনি। তোর উচিত বন্যাকে সবকিছু জানানো, তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটা দেখার বিষয়। আবির উঠে যেতে যেতে আবারও বলল, লাস্টবার বলছি, ডিসিশন নেয়ার আগে আবারও ভাব। একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে। তুই ভালো হলে মেয়েটা সুখী হবে, আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী। ভাব ভাব, সারা রাত ভাব, প্রয়োজনে 2 রাত না ঘুমিয়ে তারপর ভাব। আজ শনিবার মোজাম্মেল খান বাসায় ফিরেছেন চাচ্চুর সাথে দেখা করতে। আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে। মূলত চাচ্চুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির, কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয়ে আলোচনা করেননি। ওনার আলোচনার টপিক প্রজেক্ট, লাভ লস আর সিফাত। চাচ্চুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে। এই সময় অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না, তাই আর বের হয়নি। নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে, তাই কফি করতে নিচে যাচ্ছিল। মেঘের রুমের সামনে গিয়ে যাওয়ার সময় মেঘের ফোনে রিংটনের শব্দ শুনতে পায়। বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে। কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে। আবির মেঘের রুম পেরিয়ে গেছে, কিন্তু অনবরত ফোনের শব্দে আবির অবচেতন মনে ঘুরে আসলো। মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উঁকি দিল। রুম সম্পূর্ণ ফাঁকা। টেবিলের ওপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে। আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতেই স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসলো। আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করতে বলতে নিল, তার আগেই বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কি করতেছো তুমি? কতগুলো কল দিচ্ছি, রিসিভ করছিলে না কেন? আমার ছোট ননদ আর দেবর কি করছে? আবির উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আবির ভাইয়া? জি। বন্যা নিজের কপাল চাপড়াচ্ছে, মুখের ওপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। বন্যা উদাসীন কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আমি ভালো আছি, তবে অন্য কারোটা জানি না। ননদিনীর খোঁজ খবর নাও ভালো কথা, কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামাইয়ের খোঁজ খবর একটু নিলেও পারো। বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে। প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, ভাইয়া আসলে ওইরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবি সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবির কল কেটে সরাসরি ছাদে চলে গেল। মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে। আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে, কিন্তু আজও দিল না। সে কি ভুলে গেছে? কিন্তু মেঘ গভীর কণ্ঠে বলল, সে ভুলে যায়নি, কিন্তু কি? আপনি যদি কিছু মনে করেন। আমি কিছু মনে করব না, বলুন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আগে এটা বলুন, ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন? আবিরের চিরচেনা কণ্ঠস্বরের জবাব, জানি। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, কবে থেকে জানেন? প্রায় 2.5 বছর হতে চলল। মেঘ হতবার হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে? হ্যাঁ, এখন বল কি করেছিস? আমি তেমন কিছু করিনি। ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস যাবৎ আমি জানতে পেরেছি, তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। আবির রাসবাড়ি কণ্ঠে শুধালো, কি দায়িত্ব? মেঘ আস্তে করে বলল, আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি, আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে। আপনাকে ভিডিও দেখাবো না। আবি নিরেট কণ্ঠে বলল, এজন্যই ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল? মেঘ ভারী কণ্ঠে বলল,
আপনি কিভাবে জানেন? আবির সশব্দে হেসে বলল, তোকে কল দিয়েছিল, আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে, কিন্তু তার আগেই সে সব বলে ফেলেছে। তারপর আর কি, সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে, তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয়, তাই দিয়ে আসছি পরিচয়। এটা কি করলেন আপনি?